জেমস অ্যালেনের অ্যাজ আ ম্যান থিঙ্কেথ বইটা মানে ১০০ বছরেরও বেশি পুরনো। হুম, কিন্তু আজও কি ভীষণ প্রাসঙ্গিক। ঠিক, আমরা অনেকেই হয়তো বইটা পড়েছি বা এর মূল কথাগুলো জানি, কিন্তু আজকে আমরা এটাকে একটা নতুন চশমা দিয়ে দেখব। সম্পূর্ণ আর্থিক দৃষ্টিকোণ থেকে। একদম। আমাদের হাতে যে নোটগুলো আছে সেগুলো বইটার প্রতিটি অধ্যায়কে ভেঙে শুধু একটাই প্রশ্ন করেছে, এখান থেকে টাকা পয়সা আর সম্পদ নিয়ে ঠিক কী শেখা যায়। আর এই প্রশ্নটা কিন্তু বেশ মজার, কারণ সাধারণত আমরা এই ধরনের বইকে সেলফ হেল্প বা আত্ম উন্নয়নের বই হিসাবে দেখি। হ্যাঁ, তাই তো। কিন্তু এর গভীরে যে একটা শক্তিশালী আর্থিক দর্শন লুকিয়ে আছে, সেটা কিন্তু সচরাচর চোখে পড়ে না। আজকের আলোচনার মিশনটাই হলো সেই লুকানোর সংযোগটাকে খুঁজে বের করা। কিভাবে আমাদের চিন্তার জগৎটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে সরাসরি নিয়ন্ত্রণ করে, সেটাই আমরা দেখব। তাহলে আলোচনার শুরুতেই বইটির সেই কেন্দ্রীয় ধারণাটা আরেকবার মনে করা যাক। আ পারসন ইজ লিটারালি হোয়াট দে থিঙ্ক। Their character being the complete sum of all their thoughts. অর্থাৎ মানুষ তার চিন্তারই একটা বাস্তব রূপ। ব্যাপারটা অনেকটা এমন যে আমাদের মনটা একটা বাগান। খুব সুন্দর উপমা। আমরা সেখানে সচেতনভাবে যে চিন্তার বীজ বুনব, আমাদের জীবনটাও ঠিক সেই রকম ফসলে ভরে উঠবে। আগাছা বুনলে তো আগাছাই জন্মাবে। আর এই উপমাটাই কিন্তু ব্যক্তিগত ফাইন্যান্সের একেবারে গোড়ায় আঘাত করে। কিভাবে? কারণ টাকা পয়সার দুনিয়াতেও ফসল কাটার আগে বীজ বুনতে হয়, আর সেই বীজটা হলো আমাদের মানসিকতা। তাহলে চলুন এই বাগানের গভীরে ঢোকা যাক। প্রথম অধ্যায়ের মূল কথা, চিন্তা ও চরিত্র। হুম। বইটা বলছে আমাদের চিন্তাই আমাদের কাজের চালক। যে সারাক্ষণ ভয়, সন্দেহ আর দারিদ্রতার কথা ভাবে, তার কাজকর্মেও সেটার ছাপ পড়বে। আর যে সুযোগ বা সমৃদ্ধির কথা ভাবে, তার পথটাও ভিন্ন হবে। ঠিক। আর এই জায়গাটাতেই আমাদের নোটগুলো একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা বলছে। কোনটা? সেখানে লেখা আছে, ধনী হওয়া আগে একটি মানসিক সিদ্ধান্ত। হ্যাঁ। ১ মিনিট, এটা একটু অদ্ভুত শোনাচ্ছে না? বেশিরভাগ মানুষ তো ভাববে ধনী হওয়ার জন্য আগে টাকা দরকার ভালো চাকরি দরকার। বা একটা বড় সুযোগ দরকার। মানসিক সিদ্ধান্ত, এটার মানে ঠিক কি? এটা কি শুধু পজিটিভ থিঙ্কিংয়ের মতো সহজ ব্যাপার? না, ঠিক তা নয়। এটা পজিটিভ থিঙ্কিংয়ের চেয়েও অনেক গভীর। আচ্ছা। মানসিক সিদ্ধান্ত নেওয়ার মানে হল নিজের আর্থিক অবস্থাকে আর ভাগ্য বা পরিস্থিতির হাতে ছেড়ে না দেওয়া। মানে নিয়ন্ত্রণটা নিজের হাতে নেওয়া। একদম। এর মানে হল সম্পদকে এমন একটা প্রজেক্ট হিসেবে দেখা যা আপনাকে বানাতে হবে। এটা এমন কিছু নয় যা আপনার সাথে ঘটবে। একটা পুয়ার মাইন্ডসেট বা দরিদ্র মানসিকতার মূল সমস্যা কিন্তু অলসতা নয়। এর মূল সমস্যা হল এক ধরনের আত্মরক্ষামূলক ভঙ্গি। যেমন? মনের ভেতর কেউ যেন সারাক্ষণ বলছে, চেষ্টা করে লাভ নেই, তুই পারবি না, বা বড়লোকদের ব্যাপারই আলাবা, আমাদের জন্য ওসব নয়। এই ভেতরের কণ্ঠটা। হ্যাঁ, এই মানসিক সিদ্ধান্তটা হলো সেই ভেতরের কণ্ঠটাকে থামিয়ে দিয়ে বলা, না, আমার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আমি সম্পদ তৈরির প্রক্রিয়াটা আজ থেকেই শুরু করব, ভলেই আমার প্রথম পদক্ষেপটা খুবই ছোট হোক। তার মানে এটা আসলে নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া। নিজের আর্থিক জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার একটা ঘোষণা। বাহ! যে মুহূর্তে আপনি এই সিদ্ধান্তটা নেবেন, তখন থেকেই আপনার চোখ সুযোগ খুঁজতে শুরু করবে, যা আগে হয়তো আপনি দেখতেনই না। মস্তিষ্ক সমাধানের পথ খুঁজবে। ঠিক, সমস্যার মধ্যে আটকে থাকবে না। আর এই চিন্তার পরিবর্তনটাই আপনাকে ভিন্ন ধরনের কাজ করতে বাধ্য করবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। অনেকেই তো বলবেন, আমার পরিস্থিতিই তো খারাপ, আমি আর কি চিন্তা করব। হ্যাঁ, এটাই সবচেয়ে সাধারণ যুক্তি। আমরা প্রায় নিজেদের ব্যর্থতার জন্য পারিপার্শ্বিক অবস্থাকে দোষ দিই। আর এখানেই বইটির দ্বিতীয় পয়েন্টটা আসছে, পরিস্থিতির ওপর চিন্তার প্রভাব। বইটা তো সরাসরি বলছে যে আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের অতীতের চিন্তারই ফসল। আর এই ধারণাটা হজম করা কিন্তু বেশ কঠিন। কঠিন তো বটেই। এটা শুনতে একটু রূঢ় শোনায়, অনেকটা ভিকটিম ব্লেমিং এর মতো। যে মানুষটা সত্যিই খুব কঠিন আর্থিক সংকটে আছে বা এমন কোনো পরিবেশে জন্মেছে যেখানে সুযোগ খুব সীমিত, তাকে গিয়ে যদি বলা হয় তোমার এই অবস্থা তোমার চিন্তার ফল, এটা কি তার প্রতি অবিচার করা হয় না? বাহ্যিক বাস্তবতা বা সিস্টেমের কি কোনো ভূমিকাই নেই? হ্যাঁ, ঠিক তাই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই বইয়ের দর্শনকে ভুল বোঝার সবচেয়ে বড় জায়গা এটাই। আচ্ছা। জেমস অ্যালেন এটা বলছেন না যে বাহ্যিক পরিস্থিতির কোনো অস্তিত্ব নেই,
বা সিস্টেমিক বাধাগুলো বাস্তব নয়, অবশ্যই সেগুলো বাস্তব। তাহলে তিনি কি বলছেন? তিনি যা বলছেন তা হল, আপনাকে যে পরিস্থিতি দেওয়া হোক না কেন, আপনার হাতে থাকা একমাত্র অস্ত্র যা আপনি 100% নিয়ন্ত্রণ করতে পারেন তা হল আপনার ভেতরের চিন্তা, আপনার প্রতিক্রিয়া। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। একই রকম বাধা পেয়ে দুজন মানুষ ভিন্ন ফল লাভ করে, কারণ একজন ভাবে এই বাধাটা প্রমাণ করে যে আমার দ্বারা কিছু হবে না, আর অন্যজন? আর অন্যজন ভাবে এই বাধাটা আছে, এখন এটাকে পার করার উপায় কি। তার মানে ফোকাসটা পাল্টে যাচ্ছে। একদম। অ্যালেন ভাগ্যের ভূমিকা অস্বীকার করছেন না, তিনি শুধু বলছেন আমাদের চিন্তাই হলো সেই চুম্বক যা ভাগ্যকে হয় আমাদের দিকে টানে, নয়তো দূরে ঢেলে দেয়। আচ্ছা, তার মানে ফোকাসটা বাহ্যিক পরিস্থিতি বদলানোর উপর নয়, বরং সেই পরিস্থিতির প্রতি আমাদের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বদলানোর উপর। ঠিক তাই। আজকের আর্থিক অবস্থা, সেটা ভালো বা মন্দ যাই হোক, তা আসলে গত কয়েক বছরে নেওয়া হাজারো ছোট ছোট সিদ্ধান্তের যোগফল। আর সেই সিদ্ধান্তগুলো আমাদের তখনকার মানসিকতা দিয়েই চালিত হয়েছিল। আর আজকের চিন্তাগুলো আমাদের আগামী 5 বছরের পরিস্থিতি তৈরি করবে। এই ধারণাটা একদিকে যেমন ভয়ের, তেমনি এম্পাওয়ারিং, কারণ এর মানে হল ভবিষ্যৎ আমাদের হাতেই। আমাদের নোটগুলোতে একটা দারুণ লাইন আছে। হ্যাঁ, অর্থাৎ বাইরের দুনিয়ায় আমরা যেটাকে ভাগ্য বলি, তা আসলে আমাদের ভেতরের চিন্তারই প্রতিধ্বনি। দারুণ সংযোগ। এই সংযোগটা বেশ শক্তিশালী। তবে এর পরের পয়েন্টটা আমাকে আরও বেশি অবাক করেছে, স্বাস্থ্য ও শরীরের ওপর চিন্তার প্রভাব। আমরা সাধারণত স্বাস্থ্য আর অর্থকে দুটো আলাদা বাক্সবন্দি করে রাখি, কিন্তু এই বই আর আমাদের নোটগুলো বলছে এরা গভীরভাবে সংযুক্ত। আমার তো প্রথমে মনে হয়েছিল এটা একটু বাড়াবাড়ি, টাকা পয়সার সাথে শরীরের সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা খুবই প্রত্যক্ষ এবং বাস্তব। ভাবুন তো, দীর্ঘস্থায়ী আর্থিক চাপ, ভয়, দুশ্চিন্তা এগুলো কি করে? স্ট্রেস তৈরি হয়। ঠিক। আধুনিক বিজ্ঞান আমাদের বলছে এগুলো আমাদের শরীরে কর্টিসল নামে স্ট্রেস হরমোন নিঃসরণ করে। আর এই হরমোনটা দীর্ঘমেয়াদে খুব ক্ষতিকর। বছরের পর বছর ধরে যদি এই অবস্থা চলে, তাহলে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয়, আমাদের ঘুম নষ্ট করে এবং আমাদের মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। তার মানে যে চিন্তাগুলো আমাদের গরিব রাখছে, সেই একই চিন্তাগুলো আমাদের অসুস্থও করছে। এক কথায়, হ্যাঁ, আর এর ফলে একটা ভয়ঙ্কর দুষ্টচক্র তৈরি হয়। আমাদের নোটের ভাষায় বললে, পোর হেলথ ডিস্ট্রয়েজ আর্নিং ক্যাপাসিটি। অর্থাৎ দুর্বল স্বাস্থ্য উপার্জনের ক্ষমতা ধ্বংস করে দেয়। একদম। অসুস্থ হলে চিকিৎসার খরচ বাড়ে, যা আপনার সঞ্চয়ে আঘাত হানে। একই সাথে অসুস্থ শরীর নিয়ে আপনি আগের মতো কাজ করতে পারেন না, ফলে আপনার আয় কমে যায়। আয় কমছে, কিন্তু খরচ বাড়ছে। এর চেয়ে খারাপ আর্থিক পরিস্থিতি আর কি হতে পারে? কিছুদিন আগে শেয়ার বাজারে যখন একটা বড় দরপতন হল, আমার এক বন্ধু আতঙ্কে তার সব বিনিয়োগ লোকসানে বিক্রি করে দিয়েছিল। ও, এটা তো খুবই কমন একটা ভুল। পরে সে আফসোস করছিল। তার কথা শুনে মনে হলো ওটা একটা যৌক্তিক সিদ্ধান্ত ছিল না, ওটা ছিল পূর্ণ ভয় থেকে নেওয়া একটা সিদ্ধান্ত। এটাই তো সবচেয়ে বড় উদাহরণ। এগুলোকে বলা হয় স্ট্রেস ড্রিভেন মানি ডিসিশনস, বা চাপ থেকে নেওয়া আর্থিক সিদ্ধান্ত। ঠিক। যখন বাজার খুব উপরে ওঠে, তখন লোভের বশে মানুষ অতিরিক্ত দামে শেয়ার কেনে। আর যখন বাজার পড়ে যায়, তখন ভয়ে লোকসানে সব বিক্রি করে দেয়। দুটোই মারাত্মক ভুল। এই ভুলগুলো কিন্তু তথ্যের অভাবে হয় না, হয় মানসিক স্থিরতার অভাবে। যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার অর্থকেও নিয়ন্ত্রণ করতে পারে না। তাই শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখাটা আসলে অন্যতম সেরা আর্থিক বিনিয়োগ। তার মানে মানসিক চাপ আর বিশৃঙ্খল চিন্তা আমাদের স্বাস্থ্য আর অর্থ দুটোকেই শেষ করে দেয়। এই বিশৃঙ্খলা থেকে বেরোনোর উপায় কি? আমার ধারণা বইটির পরের অধ্যায় চিন্তা ও লক্ষ্য সেখানেই উত্তরটা দেয়। হ্যাঁ, বইটা বলছে যার কোনো লক্ষ্য নেই সে একটা পালহীন নৌকার মতো, যেদিকে স্রোত যায় সেদিকেই ভেসে চলে। আর এই লক্ষ্যহীনতাই কিন্তু মানসিক চাপের অন্যতম বড় কারণ। কিভাবে? যখন আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন, তখন যে কোনো বাতাসই আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। আপনি অন্যের দ্বারা সহজেই প্রভাবিত হন। কারণ আপনার নিজের কোনো নির্দিষ্ট পথ নেই। ঠিক। কিন্তু যখনই জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা হয়, তখন আমাদের সমস্ত বিক্ষিপ্ত চিন্তাগুলো একটা বিন্দুতে এসে কেন্দ্রীভূত হয়। একটা ফোকাস তৈরি হয়। এই ফোকাস চিন্তাই আমাদের সঠিক কাজের দিকে চালিত করে। কিন্তু
এটা কি আর্থিক জীবনের সাথে কিভাবে মেলানো যায়? মানে আমি ধনী হতে চাই, এটা কি একটা যথেষ্ট ভালো লক্ষ্য? হ্যাঁ, আমারও এটাই প্রশ্ন। আমাদের নোটগুলো বলছে এটা মোটেও যথেষ্ট নয়, বরং এটা একটা ফাঁপা লক্ষ্য। তাহলে ভালো লক্ষ্য কোনটা? সেখানে খুব পরিষ্কার করে বলা আছে, ক্লিয়ার ফিনান্সিয়াল গোল না থাকলে ওয়েলথ বিল্ড হয় না। কারণ ধনী হওয়া একটা খুব অস্পষ্ট ধারণা। একদম। এর চেয়ে অনেক বেশি শক্তিশালী লক্ষ্য হল, আমি আগামী ২০ বছরে ২ কোটি টাকার একটি অবসর তহবিল তৈরি করতে চাই, যাতে আমি আমার বাকি জীবনটা আর্থিকভাবে স্বাধীনভাবে কাটাতে পারি। অথবা আমি আমার সন্তানের উচ্চশিক্ষার জন্য ৫০ লাখ টাকা জমাতে চাই। হ্যাঁ, আচ্ছা, পার্থক্যটা বুঝতে পারছি। দ্বিতীয় লক্ষ্যগুলো অনেক বেশি নির্দিষ্ট এবং আবেগপূর্ণ। এর পিছনেই একটা কেন বা ওয়াই আছে। ঠিক তাই। এই কেনটাই আসল চালিকা শক্তি। যখন আপনার কাছে একটা শক্তিশালী কেন থাকবে, তখন সঞ্চয় করা বা বিনিয়োগের জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করা আর কষ্ট মনে হবে না। তখন ওটাকে মনে হবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ। ঠিক। লক্ষ্যহীন সঞ্চয় প্রায়শই কোনো একটা তাৎক্ষণিক ইচ্ছার কাছে হেরে যায়, যেমন নতুন ফোন কেনা বা দামি রেস্তোরাঁয় খাওয়া। কিন্তু যখন আপনার চোখের সামনে সন্তানের ভবিষ্যৎ বা নিজের আর্থিক স্বাধীনতার ছবিটা ভাসবে, তখন ওই ছোট ছোট প্রলোভনগুলো আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। পারবে না। তার মানে লক্ষ্যটা শুধু একটা সংখ্যা নয়, ওটা একটা গল্প, যে গল্পটা আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে। ঠিক। কিন্তু লক্ষ্য থাকলেই তো আর সাফল্য আসে না। আমাদের সমাজে ভাগ্য বা লাখ নিয়েও অনেক কথা হয়। অনেক। অ্যালেন কিন্তু সাফল্যের মূল ফ্যাক্টর অধ্যায়ে এই ভাগ্যের ধারণাটাকে একরকম উড়িয়েই দিয়েছেন। হ্যাঁ, তিনি বলছেন সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটা কতকগুলো নিয়মের সমষ্টি। আর সেই নিয়মগুলোর কেন্দ্রে আছে থিঙ্কিং ডিসিপ্লিন বা চিন্তার শৃঙ্খলা। একজন সফল আর একজন অসফল মানুষের মধ্যে মূল পার্থক্যটা সুযোগের নয়, বরং সুযোগকে কাজে লাগানোর মানসিকতার। সফল মানুষরা তাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করেন, আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তারা ধৈর্য ধরতে জানেন। এই ধৈর্যের কথাটা আজকের দিনে খুব অপ্রিয়, তাই না? আমরা তো তাৎক্ষণিক ফলাফলের যুগে বাস করি। একদম। সবাই ওভারনাইট রিচ বা রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখে। আর এই মানসিকতাই হল আর্থিক ধ্বংসের সবচেয়ে সহজ পথ। এই কুইক প্রফিট মাইন্ডসেট বা দ্রুত লাভের মানসিকতা মানুষকে ফটকাবাজি, ঝুঁকিপূর্ণ স্কিম আর লোভের ফাঁদে ফেলে। মানুষ ভাবে ১ বছরে টাকা দ্বিগুণ করে ফেলবে। কিন্তু বাস্তবে যা থাকে সেটাও হারিয়ে ফেলে। এর সম্পূর্ণ বিপরীত দর্শন হল ধারাবাহিকতার শক্তি। দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। হয়তো আপনি মাসে মাত্র ৫,০০০ টাকা বিনিয়োগ করছেন, এটা দেখতে খুব সামান্য মনে হতে পারে। কিন্তু যদি আপনি এটা ২০-৩০ বছর ধরে একটানা করে যান, তাহলে চক্রবৃদ্ধি সুদের জাদুতে এটা একটা বিশাল সম্পদে পরিণত হবে। রাতারাতি বড়লোক হওয়ার চেয়ে এই ধীর এবং বিরক্তিকর পথটা অনেক বেশি নির্ভরযোগ্য। কিন্তু এর জন্য প্রয়োজন ওই চিন্তার শৃঙ্খলা। কিন্তু এত লম্বা সময় ধরে ধৈর্য রাখা, বিশেষ করে যখন চারপাশের সবাই দ্রুত বড়লোক হওয়ার কথা বলছে, এটা তো সহজ নয়। না, সহজ নয়। এই ধৈর্যটা আসে কোথা থেকে? এটা আসে একটা বড় স্বপ্ন বা ভিশন থেকে, যা আমাদের পরের আলোচনার বিষয়, স্বপ্ন ও আদর্শ। আচ্ছা। অ্যালেন বলছেন, যে মানুষ বড় স্বপ্ন দেখে না, সে বড় কিছু অর্জনও করতে পারে না। স্বপ্ন বা ভিশন হলো আমাদের দিক নির্দেশক কম্পাস। এটা আমাদের বর্তমানের ছোট ছোট কষ্টের ঊর্ধ্বে তাকাতে সাহায্য করে। কিন্তু অনেকেই তো স্বপ্ন দেখতে ভয় পায়। হ্যাঁ। তারা নিজেদের বর্তমান পরিস্থিতি দেখে ভাবে, আমার মতো সাধারণ মানুষের জন্য এত বড় স্বপ্ন দেখা মানায় না। আর এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। অ্যালেন বলছেন, আমাদের আজকের অবস্থান আমাদের পরিচয় নয়। আমাদের আসল পরিচয় হলো আমাদের স্বপ্ন। একদম। কারণ আমাদের আজকের স্বপ্নই আমাদের আগামীকালের কাজগুলোকে পরিচালনা করবে। কিভাবে? যে আজ একটা সফল ব্যবসা গড়ার স্বপ্ন দেখছে, সে আজ থেকেই সেই ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে শুরু করবে। তার চিন্তাভাবনা, তার কথাবার্তা সবকিছুই সেই স্বপ্নের ছাঁচে ঢেলে সাজানো হবে। আর আর্থিক জগতে এর প্রয়োগটা অসাধারণ। আমাদের নোট বলছে, লং টার্ম ওয়েলথ ভিশন ছাড়া ইনভেস্টমেন্ট মিনিংলেস। এর একটা উদাহরণ দেয়া যাক। ধরুন, আপনার ভিশন হলো আপনি এমন একটা আর্থিক অবস্থায় পৌঁছাতে চান, যেখানে আপনাকে আর টাকার জন্য কাজ করতে হবে না, বরং আপনার টাকা আপনার জন্য কাজ করবে। ঠিক। এটা আপনার দীর্ঘমেয়াদী ভিশন। এখন এই ভিশনটা যদি আপনার মাথায় পরিষ্কার থাকে, তাহলে শেয়ার বাজারে দৈনিক উত্থান পতন আপনাকে বিচলিত করতে পারবে না। কারণ আমি আজকের জন্য বিনিয়োগ করছি না, আপনি আগামী ২০ বছরের জন্য বিনিয়োগ করছেন। আপনার দৃষ্টি যখন দিগন্তে,
তখন পায়ের নিচের ছোট ছোট নুড়ি পাথর আপনাকে থামাতে পারে না। আর এই ভিশনের অভাবেই মানুষ সামান্য লোকসান দেখে ঘাবড়ে গিয়ে বিনিয়োগ তুলে নেয়। ঠিক তাই। তার মানে আমাদের চিন্তার আকারই আমাদের আর্থিক সাফল্যের পরিসরটা ঠিক করে দেয়। যেমনটা আমাদের নোটে বলা হয়েছে, স্মল থিঙ্কিং ইকুয়ালস স্মল মানি। যে শুধু মাস চালানোর কথা ভাবে তার আয়ও ওই মাস চালানোর মতোই থাকে। আর যে আগামী প্রজন্মের জন্য সম্পদ তৈরির কথা ভাবে, তার সিদ্ধান্ত, তার কৌশল, তার ধৈর্য সবকিছুই সম্পূর্ণ ভিন্ন মাত্রার হয়। পুরো আলোচনাটা ঘুরে ফিরে একটা জায়গাতেই আসছে, মানসিক স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ। আর এটাই আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আত্মশান্তি বা সেরেনিটি। বইটা বলছে আত্মশান্তি আসে আত্মনিয়ন্ত্রণ থেকে। যে নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে সে বাইরের পরিস্থিতিকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। আর এই একটা গুণই হয়তো একজন সাধারণ বিনিয়োগকারী আর একজন কিংবদন্তি বিনিয়োগকারীর মধ্যে পার্থক্য করে দেয়। আর্থিক জগতের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে। সেই শত্রু দুটি হল লোভ এবং ভয়। এই দুটো আবেগেই মানসিক অস্থিরতার ফল। একটি শান্ত স্থির মন লোভের সময় অতিরিক্ত সাহসী হয় না, আবার ভয়ের সময় অতিরিক্ত ভীতুও হয় না। তার মানে আমাদের নোটের সেই কথাগুলো, প্যানিক সেলিং এবং গ্রিড বাইং, এগুলো আসলে কারিগরি ভুল নয়, এগুলো মানসিক ভুলের প্রতিফলন। শতভাগ এগুলো ল্যাক অফ সেরেনিটি বা মানসিক স্থিরতার অভাবের ফল। আজকের পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হলো, আর্থিক সাফল্য আদতে একটা মানসিক খেলা। আমাদের চিন্তা আমাদের অভ্যাস তৈরি করে, অভ্যাস আমাদের সিদ্ধান্তকে রূপ দেয়। আর সেই সিদ্ধান্তগুলোই আমাদের আর্থিক ভাগ্য গড়ে তোলে। তাই আমাদের নোটের শেষ লাইনটা আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে। ক্যাল মাইন্ড বিল্ডস ওয়েলথ ফাস্টার। একটি শান্ত এবং স্থির মন একটি অস্থির এবং লোভী মনের চেয়ে অনেক দ্রুত এবং টেকসইভাবে সম্পদ তৈরি করতে পারে। কারণ শান্ত মন বড় ভুলগুলো করা থেকে বিরত থাকে। আর বিনিয়োগ জগতে লাভ করার চেয়ে বড় ভুল এড়িয়ে চলাই বেশি জরুরি। অসাধারণ একটি সারসংক্ষেপ। তাহলে জেমস অ্যালেনের এই ১০০ বছরের পুরনো বই থেকে আজকের দিনের জন্য সবচেয়ে বড় আর্থিক বার্তাটি হল, মানুষ আগে নিজের চিন্তা দিয়ে ভাগ্য তৈরি করে, তারপর টাকা। আমাদের মানসিক বিশ্বটাই আমাদের আর্থিক বিশ্বের নীল নকশা। অর্থ সেই নকশারই অনুগামী মাত্র। একদম। আর এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। আজকের আলোচনা থেকে যদি আমরা এটা শিখি যে আমাদের বর্তমান আর্থিক অবস্থা আমাদের অতীতের চিন্তার ফল, তাহলে আজকের দিনে আমরা আমাদের কোনো একটি চিন্তাকে বদলাতে পারি, যা আগামী ৫ বছরে আমাদের আর্থিক জীবনে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন আনবে। শুধু একটি চিন্তা। সেটা কি হতে পারে?